সংক্ষিপ্ত সফরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, বিমানবন্দরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অভ্যর্থনা। টাঙ্গাইলে বাস ট্রাক সংঘর্ষে নিহত 4, জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষার্থীসহ আরও 3 জন। ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে শেরপুরে ভাঙল 2 নদীর পাড়, প্লাবিত শতাধিক গ্রাম, দুর্ভোগে পানিবন্দীরা। এবং বাজারে অব্যাহত নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, আরও 1 দফা বেড়েছে ডিম, মুরগি ও শাকসবজির দাম। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। দুপুরে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফরে এলেন তিনি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। পরবর্তীকালে এই 2 নেতা দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করবেন। এছাড়াও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সন্ধ্যা 6টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি এখনও গঠন করা হয়নি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান রাখা হয়েছে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে। এছাড়া কমিশনের সদস্য হিসেবে রাখা হয়েছে শিক্ষাবিদ এবং স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ডাক্তার জাহিদুর রহমান, শাসন প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন, ইলেকট্রনিক ভোটিং এবং ব্লকচেন বিশেষজ্ঞ মোহাম্মদ সাদেক ফেরদৌস এবং শিক্ষার্থী প্রতিনিধি। টাঙ্গাইলের কালিহাতীতে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন। গতরাতে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের এলেঙ্গার কালিহাতী লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এদিকে বঙ্গবন্ধু সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কে পরিবহনের চাপ আছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান জানান, বৃহস্পতিবার রাতে মহাসড়কের কালিহাতী লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের 4 যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। 2 দিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহারশি এবং নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভেঙে গেছে নদীর বাঁধ। পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরেও। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলিগুলি এবং অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। রাতভর বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের প্রায় অর্ধ শতাধিক গ্রাম। স্থানীয়রা জানায়, ভোগাই নদীর 2 পাড়ের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন তারা। এছাড়াও ঢলে সোমেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পানিতে ডুবে গেছে শত শত পুকুর, সবজি ক্ষেত এবং ধানের ক্ষেত। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় গত 24 ঘন্টায় 225 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।
এদিকে একই দিনে কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে রাজধানীর একাধিক থানায় মামলা আছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এবারে ভিন্ন প্রসঙ্গ। অব্যাহত দাম বৃদ্ধির কারণে মাছ মাংস নিম্নবিত্ত মানুষের পাত থেকে উঠে গেছে অনেক আগেই। আমিষের চাহিদা পূরণে তাদের ভরসা ছিল ডিম। তবে দাম বৃদ্ধির কারণে ডিমও এখন আর জুটবে কিনা তা নিয়ে সংশয় ক্রেতাদের। বিক্রেতারা বলছেন ডিমের দাম আরও বাড়বে। টানা কয়েকদিন বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমায় দামও কিছুটা বেড়েছে। আবির হোসেনের ক্যামেরায় কাউসামাদের রিপোর্টে বিস্তারিত। ডিম কিনতে এসেও ঘুরে যেতে হচ্ছে ক্রেতাদের। অল্প সময়ে দামের ব্যবধান দেখে হতাশ হচ্ছেন ক্রেতারা, আক্ষেপ করছেন নানান বিষয় নিয়ে। এটা আসলে আশা করি না যে আসলে বর্তমান সরকারের কাছে আমাদের এক্সপেকটেশন যে তারা যেন আমাদের মানে সহনশীল অবস্থায় নিয়ে আসে আর কি দ্রব্যমূল্য। ডিমের দাম তো আগের থেকে বেশি, সব কিছু দামে তো বেশি। সরকারের কাছে তো আমরা চাই যে দাম কমুক, যেমন আমরা যেন চললে ফিরে খাইতে পারি গরিবরা। বিক্রেতাদের কাছে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে নানান টালবাহানার কথা বলছেন তারা। জানান ডিমের দাম আরও কয়েক গুণ বাড়বে। আমরা এগুলো বলতে গেলে তো অনেক কথা হয়, কারণ এগুলো বলা অনেক আমরা হলে ব্যবসায়ীদের আমরা এগুলো বলতে পারি না। ডিমের যারা আড়তদার, যারা ডিম খামার থেকে আনে, একমাত্র তারা বলতে পারবে যে, কারণ আমরা কিনে এনে বিক্রি করি। বুঝলেন না, এটা তো আমাকে খেতের জিনিস না, এটা হলো আমাকে মাল কিনে এনে বেচতে হয়। আর বাড়বো কিনা এটা কিনে বলতে পারবো না, কমতেও পারে বাড়তেও পারে, এটা কিছু করার নাই। এটা বন্যায় অনেক ফার্মের ক্ষয়ক্ষতি হয়েছে, হাজার হাজার মুরগি মারা গেছে এই কারণে, আর হয়তো খাদ্যের দাম বেশি বিভিন্ন কারণে। অনেক ক্রেতারাই ক্ষোভে বলছিলেন কঠিন শাস্তির মুখোমুখি না করলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা বেঁচে থাকাই কঠিন। এখন সবকিছু অস্বাভাবিক মাত্রায় দাম। এখন তো কোনো সিন্ডিকেট নাই, তাহলে এখন এত দাম হবে কেন? প্রাইস যদি 8 টাকা করে দিত এবং পিটেনি দিত তাহলে ঠিক ছিল। এদের তো পিটেনি শক্তের মাছ, মানে শক্তের ভক্ত নরবেশ জম। এদিকে দাম বেড়েছে ব্রয়লার মুরগি সহ অন্যান্য পণ্যেরও। আগের সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে বেড়েছে। কেমনি বাড়ছে আমরা কেন ভাইয়া, আমরা কিনে এনেই বেশি বাড়ছে, ওটা দাম খেতে পারি, ওটা জায়গার থেকে দাম বাড়ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার শারদীয় দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ঢাকার সাভার এবং ধামরাইয়ে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা। শিল্পীদের ছোঁয়ায় প্রতিমা হয়ে উঠছে আরও জীবন্ত। তবে এবছর পূজার সংখ্যা কমে আসায় আয়ও কিছুটা কমেছে বলে জানিয়েছেন শিল্পীরা। সাভার থেকে জয়ুল ইসলাম খান লিটনের রিপোর্টে ছবি তুলেছেন শাকিল শেখ এবং বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। আগামী 9 অক্টোবর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই তো দম ফেলার ফুরসত নেই ঢাকা সাভারের প্রতিমা কারিগরদের। প্রাথমিক পর্যায়ে প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রং তুলির শেষ আঁচড়ের কাজ। তবে এবার অনেক পূজা মণ্ডপে আয়োজন না থাকায় আয় কমেছে কারিগরদের। আমরা 4-5 জন লোকে দিন নাই রাত নাই কাজ করতেছি। মা দুর্গা আসতেছে দোলায় এবং যাচ্ছে ঘটকে। আশা করি সব কিছু মিলেই আমাদের এই পূজা এবার খুব সুন্দরভাবে পালিত হবে। আন্তরিকতার মধ্য দিয়ে এবং সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এবারে পুজো খুব ধুমধাম এবং হই হই করে আমরা পালন করব। সাজিয়ে তুলছি, আমাদের মূর্তি মোটামুটি কমপ্লিট। মাটির কাজ আমরা কভার করার পরে এখন আমরা রং তুলির কাজে লাগি। এই প্রতিমার কাজ মনে করেন এবছর 8টা মূর্তি বানাইছি, এই কালার করতে আছি। দর্শনার্থীদের মুগ্ধ করতে প্যান্ডেল ও সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত পূজা উদযাপন পরিষদের আয়োজকরা। মিটিং এবং সাক্ষাৎ মত বিনিময় সভা হয়েছে। আমরা তাদের তরফ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন। আশা করি এবারকার শারদীয় দুর্গা উৎসব আশুলিয়া থানা এবং সাভার উপজেলাতে আমরা উৎসাহ উদ্দীপনা এবং ভাবগাম্ভীর্যের মধ্যেই পূজার্চনাটা করতে পারবো। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভার উপজেলার পূজা মণ্ডপগুলোকে সুরক্ষিত এবং নিরাপদ রাখার জন্য যা যা করা দরকার তা আমরা করব এবং আশা করি বিগত দিনের মতো আগামী এবছরও
পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপের অনুকূলে 500 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের অনুকূলে। এবছর ঢাকার সাভার ও ধামরাইয়ে 379টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউপি সদস্য মোশতাক আহমেদের মরদেহ দারিয়াপুর ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। স্বজনদের ধারণা তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। স্বজনরা জানায়, ব্যক্তিগত কাজ করে কাবিলের বাজার থেকে রাতে মোটরসাইকেলে করে তার 2 সহযোগী বাবু এবং সুজনকে নিয়ে বাড়ি আসছিলেন। পথে দারিয়াপুর ব্রিজের কাছে এলে দুর্বৃত্তরা তার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় আহত হয় তার সাথে থাকা 2 জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে নেয়। পরে চিকিৎসক মোশতাক মেম্বারকে মৃত ঘোষণা করেন, তবে হাসপাতালে থাকা বাবু এবং সুজন পলাতক রয়েছে। রূপায়ণ সিটির ক্রেতাদের সহজ শর্তে সর্বোচ্চ পরিমাণ হোম লোন দিতে চায় ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। ইউনাইটেড ফাইন্যান্সের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হাসান এবং রূপায়ণ সিটির পক্ষে সিইও মোহাম্মদ মাহবুবুর রহমান এই সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি বিনিময়ের ফলে রূপায়ণ সিটির গ্রাহকরা সর্বোচ্চ ইন্টারেস্ট রেট এবং লোন প্রসেসিং ফি এর অফার পাবে। এ সময় ইউনাইটেড ফাইন্যান্সের পক্ষে হেড অফ হোম লোন মোহাম্মদ রশিদ আল আসাদ, হেড অফ মেট্রো হোম লোনের অ্যান্ড ভেন্ডর ম্যানেজমেন্ট হোম লোন মোহাম্মদ আশফাক হোসেন এবং রূপায়ণ সিটির পক্ষে হেড অফ ফাইন্যান্স মোহাম্মদ মোর্শেদ আলম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লোন অ্যান্ড রেজিস্ট্রেশন মোহাম্মদ ফিরোজ কবির, হেড অফ মার্কেটিং কাজী সার্জিল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনাইটেড ফাইন্যান্সের সাথে টিপিএমইউটা কমপ্লিট করলাম। তো এর প্রেক্ষিতে আমাদের যে কাস্টমার যারা আছেন তারা খুব সহজভাবে ইউনাইটেড ফাইন্যান্সের কাছ থেকে তারা হোম লোনের তাদের যে অ্যাপার্টমেন্ট কিনবে সেটা রেজিস্ট্রেশন লোন নিতে পারবে। এবং আমাদের যে অন্য অন্য জায়গাগুলো একজন কাস্টমার তার যে ফাইন্যান্সিয়াল বেনিফিট বা ইন্টারেস্ট বেনিফিট বা প্রসেসিং ফি, এই বিষয়গুলোতে একটা বেনিফিট পাবে। প্রসেসিং ফি তাদের কম থাকবে এবং ইন্টারেস্ট বেনিফিট যেটা সেটা থাকবে মেইন, যেটা আসলে কাস্টমার চেয়ে থাকে সেই বিষয়টা এখানে এনশিওর করবে ইউনাইটেড ফাইন্যান্স। মশলার মধ্যে আদা একটি গুরুত্বপূর্ণ এবং দামি উপাদান, আর সেই আদা বাণিজ্যিকভাবে এই প্রথম বস্তা পদ্ধতিতে চাষ হচ্ছে বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত আধুনা গ্রামে। অল্প খরচে অধিক লাভে প্রায় 20,000 বস্তায় চাষ হচ্ছে আদা। তবে অতিবৃষ্টির কারণে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। বরিশালের গৌরনদী থেকে জিএম জসিম হাসানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। গাছের ছায়ায় কিংবা পতিত জমির বস্তায় বাণিজ্যিকভাবে আদা চাষ করে ভাগ্য ফিরেছে বরিশালের গৌরনদী উপজেলার চাষিদের। বস্তা পদ্ধতিতে আদা চাষ গৌরনদীতে নতুন হলেও কৃষি বিভাগের পরামর্শে এই দামি মশলা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষি উদ্যোক্তারা। উপজেলার প্রত্যন্ত আধুনা গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আল মাসুদ পরীক্ষামূলকভাবে 20,000 বস্তায় শুরু করেন আদা চাষ। এই যে এখন যে বর্ষা মৌসুম, এই মৌসুমটা আমাদের দেশের কোনো বছর 100% 100% পর্যন্ত আদা নষ্ট হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে চাষিরা এই আদা চাষে খুব একটা আগ্রহীত হয় না। তবে এই পদ্ধতিতে অনেকটাই রক্ষা করা সম্ভব, যেহেতু বস্তাতে একটু উঁচু থাকে মাটির থেকে। প্রতিটা বস্তাতে 60 থেকে 70 টাকার মতো খরচা হয়। তবে যদি এখান থেকে অ্যাটলিস্ট আধা কেজি পর্যন্ত আদা আমরা উৎপাদনে সক্ষম হই, তাহলে আমাদের পুঁজিটা উঠে আসবে। এদিকে বস্তায় আদা চাষ লাভজনক হওয়ায় চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষকরা। আমি এখানে 2 দিন পর আসি বস্তা আদা চাষের পরিচর্যা দেখার জন্য, ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য। ইনশাআল্লাহ আগামী বছর আমি চাষ করব। বেকার যুবক ছিলাম, এই প্রজেক্ট হওয়ার কারণে আমার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অন্যদিকে আদা চাষে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। যত তাড়াতাড়ি পানি নিকাশের ব্যবস্থা করতে হবে, তত আদা গাছ রিস্ক ফ্রি থাকবে। এই দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা থাকাটা খুবই জরুরি। সবচেয়ে বড় কথা যে আমরা তাদের চাষিদের পাশে থেকে তাদের
পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আবহাওয়া অনুকূলে থাকলে অল্প খরচেই লাভ বেশি হয় বস্তায় আদা চাষ। তাই উপজেলায় এই পদ্ধতিতে আদা চাষ বাড়াতে সহযোগিতার দাবি স্থানীয় কৃষকদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ভয়াবহ বন্যায় ভেঙে পড়েছে ফেনীর যোগাযোগ ব্যবস্থা। অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সৈয়দ কামালের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সম্প্রতি বন্যায় ভয়াবহ ক্ষতি হয়েছে ফেনী জেলা। অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এই 3টি উপজেলা থেকে বানের পানি নেমে যাওয়ার পর ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। তীব্র স্রোতে ভেঙে পড়েছে 3 উপজেলার প্রায় শতাধিক গ্রামীণ সড়ক। ভেঙে পড়া এ সকল গ্রামীণ সড়কগুলোতে বর্তমানে হেঁটে চলাও দুর্লভ। এতে স্কুলগামী শিক্ষার্থী সহ রোগবাহী অ্যাম্বুলেন্স এমনকি হেঁটে চললেও পড়তে হয় চরম ভোগান্তিতে। আমাদের খুবই কষ্ট হয় ভাঙা সড়কগুলো, এগুলো যদি সংস্কার করে দিত তাহলে আমাদের খুবই ভালো হতো। এখানে ভিতর যাওয়া অনেক কষ্টকর, গাড়িও যায় না, আর আমরা হাঁটি আসতে হয় অনেক দূর থেকে। বন্যার পরবর্তী সময়ে স্কুলে ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষকেরা আসতে বহু সমস্যা হচ্ছে, কিন্তু এইদিকে আরও সামনে কয়েকটা রাস্তায় এরকম সমস্যা আছে। তো আমরা আশাবাদী যে অন্তত সরকারের কাছে এটা বলবো যে দ্রুত যাতে এই রাস্তার পুনর্নির্মাণ করে জনগণের আসা যাওয়া এবং চলাচলের নির্বিঘ্নে যাতে আসা যাওয়া করতে পারে। দুর্গত এলাকার সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। পার্বত্য জেলার রাঙামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্যালিতে ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি সভা হয়। সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাজেকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। এর আগে পার্বত্য জেলায় সংঘর্ষ এবং বিশৃঙ্খলার কারণে গত 25শে সেপ্টেম্বর থেকে 3 দফায় ভ্রমণে নিরুৎসাহিত করার সময় বাড়ানো হয় 3 অক্টোবর পর্যন্ত। এখন আবারও খাগড়াছড়ির সংঘাতকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। মানিকগঞ্জ সদর উপজেলায় ফারিরচর এলাকার প্রবাসীদের এবং যুব সমাজের অর্থায়নে 2.5 কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। সকালে উপজেলার আটি গ্রামের ইউনিয়নের নারিকুলি ফারিরচর মোড়ে সংস্কার কাজ শুরু করা হয়। এলাকাবাসী জানায়, রাজনগর নতুন বাজার থেকে নারিকুলি, ফারিরচর, মাছুরি, কুশনাইকান্দি, মাধবপুর বাজার, বার্তা গ্রাম সহ বেশ কিছু এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। সরকারিভাবে কাঁচা রাস্তা সংস্কার না হওয়ায় প্রবাসী, যুব সমাজ এবং গ্রামবাসীর অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এতে খুশি চলাচলকারীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালি বলেন, আগামী অর্থবছরে রাস্তা পাকা করে উদ্যোগ নেওয়া হবে। টি-20 বিশ্বকাপের 5 আসরে অংশ নিলেও কেবল 2 ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে গত 4টি বিশ্বকাপে তারা ছিল জয়হীন। সেই খরা কাটিয়ে আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 119 রান করে বাংলাদেশের মেয়েরা। সর্বোচ্চ 36 রান করেন সুবহানা। জবাবে নির্ধারিত ওভারে 7 উইকেটে 103 রান করে স্কটল্যান্ড। এক পাশ আগলে সারা অপরাজিত থাকেন 49 রানে। বাংলাদেশের ঋতু নেন 2 উইকেট। শিরোনামগুলো জানাবো আরও একবার।
সংক্ষিপ্ত সফরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, বিমানবন্দরের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অভ্যর্থনা। টাঙ্গাইলে বাস ট্রাক সংঘর্ষে নিহত 4, জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষার্থী সহ আরও 3 জন। ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে শেরপুরে ভাঙল 2 নদীর পাড়, প্লাবিত শতাধিক গ্রাম, দুর্ভোগে পানিবন্দীরা। এবং বাজারে অব্যাহত নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, আরও 1 দফা বেড়েছে ডিম, মুরগি ও শাকসবজির দাম। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।